our topic of discussion is present topic of discussion কি আজকে যে renal regulation এ সেখানে কিডনির কি দায়িত্ব, what is the responsibility of the kidney, but this is just showing the water balance of the body. And figures are designed to be at room temperature, মানে যেটা 23-24 লেখা আছে স্ট্যান্ডার্ড বইতে, কেননা সেগুলো ওয়েস্টার্ন ফলো করছে, দ্যাট ইজ রুম টেম্পারেচার। আবার খুব বরফ পড়ছে সেই দেশে গেলেও হবে না। সেম থিং হোয়াট হ্যাপেন্স ইন হট ওয়েদার, হোয়াট ইনক্রিজেস অ্যাকচুয়ালি ইন হট ওয়েদার, হোয়াট হ্যাপেন্স, সোয়েটিং, এভাপোরেট করে সে বডি টেম্পারেচার মেনটেন করার চেষ্টা করছে। কোথায় আছে সব সেন্টার্স, ওয়্যার আর দ্য সেন্টার্স লোকেটেড, এনি এই যে সেন্টার টেম্পারেচার রেগুলেশন, থার্স্ট, ইনটেক, সব হাইপোথ্যালামাসে আছে, তারা রেগুলেট করছে সোয়েট। হট ওয়েদারে কি বাড়ছে, মাত্র 100 নর্মাল টেম্পারেচার, হট ওয়েদারে 1500, অ্যান্ড তুমি সকালবেলা থেকে জিম করছো, দৌড়চ্ছ, এত করছো, সেটা 5000 অব্দি বাড়তে পারে। তো হোয়াট ইজ দ্যাট, মানে হোয়াট ইজ দ্য টেক অ্যাওয়ে পয়েন্ট, কিডনিজ উইল ট্রাই টু কনজার্ভ ওয়াটার। আমরা অলরেডি ইউরিন কনসেন্ট্রেশন ডাইলিউশনে দেখেছি ADH যেখানেই ওয়াটার ব্যালেন্সে, কিডনিজ উইল ট্রাই টু কনজার্ভ ওয়াটার under circumstances when the body needs, but what is when the kidney fails, যখন এই সোয়েট দিয়ে সমানে বেরিয়ে যাচ্ছে, যেটা নর্মালি 100 সেটা 1400 হয়ে গেল কি 5000, 1.5 লিটার 5 লিটার আফটার প্রলংড এভিয়েশন, দেন কিডনি অ্যালোন ইজ নট এনাফ। এইটা প্রথমে জেনে নিয়ে শুরু করছি আমরা যে কিডনি, তখন আমাদের বাইরে থেকে জল আবার ইনজেস্ট করতে হবে। সো থার্স্ট মেকানিজম শুড বি অ্যাক্টিভেটেড অ্যান্ড জল আবার খেতে হবে। সো কিডনির there is a definite role অবশ্যই আছে, ADH কিভাবে কিডনির উপর কাজ করে ওয়াটার কনজার্ভ করবে, কিন্তু the kidney is not enough যখন that excessive water loss is there to maintain what, maintain body temperature। বডি টেম্পারেচার মেনটেন করার জন্য ওয়াটার লস যখন করতে হবে, ইউরিন, তখন কিডনি ডেফিনেটলি চেষ্টা করবে 1500, it becomes 1200, it becomes more or less, these are approximate figures, মানে একটা ফিগার দেওয়া আছে, এগুলো সবসময় all figures will be in ranges, সেটা 500 অবধি হতে পারে, and 500 ml per day is obligatory urine output। যত সলিউটস আমাদের বডি থেকে ওয়েস্ট প্রোডাক্টস বেরোতে হবে, সেটা যদি অ্যাটলিস্ট পর্যাপ্ত পরিমাণে যদি বার করে দিতে হয়, তাহলে দ্যাট ইজ 500 মিলিলিটার পার ডে ইজ অব্লিগেটরি ইউরিন আউটপুট। সো অব্লিগেটরি ইউরিন আউটপুট এখনকার দিনে যেভাবে MCQ দিচ্ছে তাতে খুব সহজ MCQ, বাট অব্লিগেটরি ইউরিন আউটপুট, if there are 4 options, then 500 ml, 0.5 liter per day is, that is the answer। and if it is given in তাহলে আওয়ার্স, সেটাকে ভাগ করে কিছু ফিগার দেওয়া থাকতে পারে, ইউজুয়ালি ওই সব করার কথা নয়। it is 500 ml per day। District excretion of decreased accretion of water by the kidneys is alone not insufficient যখন there is more loss of water primarily to maintain body temperature। সোয়েট ইউরিনে কমছে, তারও একটা লিমিট আছে, তারপরে ইউ হ্যাভ টু ইনটেক ওয়াটার ফ্রম আউটসাইড ইজ এসেন্সিয়াল টু মেনটেন ওয়াটার ব্যালেন্স। and what is fluid, maintenance of body fluid, electrolytes and osmolarity, whatever, this is a situation কি দেওয়া আছে যেখানে if we ingest 1 liter of water, we can equivalent, এটা কাজ না করলে আজকে খুব মুশকিল হয়ে যাবে। এদিকে we can, ওদিকে করতে হলে আমাকে এখানে যেতে হবে। একটা আমরা দেখেছিলাম, what happens when we drink 1 liter of water at once, what happens, urine osmolarity is 1 liter of water হলে বডি ওয়াটারটাকে বার করে দেওয়া করছে, that we called as free water clearance। urine osmolarity কি হবে, ওভার টাইম, ওভার সে 3 hours 4 hours ডিক্রিজ করছে, ইউরিন ফ্লো রেট বা ইউরিন ভলিউম, ইউরিন ফ্লো রেট ইজ প্রপোর্শনাল টু ইউরিন ভলিউম, সেটা ইনক্রিজ করছে, বাট সলিউটস এর কোনো ইউরিনারি সলিউট এক্সক্রিশনের উপর কোনো এফেক্ট থাকছে না। দ্যাট ইজ হোয়াট উই স when we intake 1 liter of water, 1 liter of water হঠাৎ খেয়ে নিলাম, 1 লিটার, সেটা 1 লিটার হতে পারে, 500 ml হতে পারে, অ্যাট ওয়ান্স যদি বেশি ওয়াটার খেয়ে নিই, বডির তখন ওয়াটারের এক্সেসিভ দরকার ছিল না, solute free water will be excreted, that is called free water clearance, that we already discussed, that was maybe 2 or 3 classes ago। remembering that, recalling that,
we come to this. First we may see this also. This is showing the same thing. What happens if AVP is there? If AVP is there or not there? ওখানে কি করছিলাম, ড্রিঙ্কিং 1 লিটার ওয়াটার, এখানে কি করছি when body is say short of 1 লিটার ওয়াটার, তাহলে কি হবে, বডিকে কনজার্ভ করতে হবে, ADH will be there, কি করবে, ইউরিন osmolality increased, urine flow rate will be decreased, but again total solute excretion. Compare with that previous figure, ওখানে 1 লিটার অফ ওয়াটার ইজ এক্সট্রা, সেটা ফ্রি ওয়াটার হিসেবে বেরিয়ে যাচ্ছে। এখানে AVP or ADH whatever, Arginine Vasopressin, Antidiuretic Hormone, humans it is Arginine Vasopressin, এটাও বারবার বলা হয়েছে, another form is Lysine Vasopressin. Arginine Vasopressin ও কি করবে, বা ADH what will it do, it will conserve water in the distal tubules and collecting ducts, water will be reabsorbed, conserve water. এখানে উল্টোটা হবে, urine osmolality will be increased, urine flow rate or urine volume will be decreased, but total solute excretion will not be affected. This is what happens. এবার তার আগের যেটা ছিল হচ্ছে 1 লিটার ওয়াটার হয়ে প্লাজমায় কি হবে, 14 লিটারস অফ 1 লিটার ওয়াটার অ্যাড হয়ে গেল প্লাজমায়, অবভিয়াসলি কনসেন্ট্রেশন অফ সলিউটস উইল ডিক্রিজ, এখানে সোডিয়াম দিয়ে দেখানো আছে কনসেন্ট্রেশন, হাউ টু গেট ইট, নিউ কনসেন্ট্রেশনটা কিভাবে অ্যাচিভ করব, মানে কিভাবে ক্যালকুলেট করব, উই নিড সাম টাইম, অনেকটা ডিসকাশন করতে হবে, না হলে বোর্ডে লিখে লিখে করা যায়। 14 ইন্টু 145, টোটাল কত সোডিয়াম মিলি ইকুইভ্যালেন্স কত আছে বডিতে ওই মুহূর্তে এক্সট্রাসেলুলার সোডিয়াম, 145 ইন্টু 14, কারণ ইট ইজ 145 মিলি ইকুইভ্যালেন্স পার লিটার, 14 লিটারস অফ এক্সট্রাসেলুলার ফ্লুইড, 14 লিটারস তো একটু আগে বললাম, 14 লিটারসটা কোত্থেকে এলো, এই যে 70 থেকে 42, 70 কেজি ধরে নিয়ে 42 লিটারস, আউট অফ দ্যাট ইজ 14 লিটারস ইজ এক্সট্রাসেলুলার ফ্লুইড, যেই মুহূর্তে 1 লিটার ওয়াটার অ্যাড হয়ে গেল সেই এক্সট্রাসেলুলার ফ্লুইডে। এগুলো সব কিছুটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, আমি 1 লিটার জল খেলাম মানেই তো সঙ্গে সঙ্গে অ্যাড হয়ে গেল না, দ্যাট ওয়াটার হ্যাজ টু বি অ্যাবজর্ব, সেগুলো আছে, কিন্তু 1 লিটার অফ ওয়াটার কনসিডারিং ইট ইজ অ্যাডেড টু দ্য এক্সট্রাসেলুলার ফ্লুইড, টোটাল ভলিউম এখন হয়ে গেল 14 লিটার, টোটাল সোডিয়াম ছিল 14 ইন্টু 145, সেটাকে নিউ ভলিউমটা দিয়ে ভাগ করলে এখনকার সোডিয়াম কনসেন্ট্রেশনটা বেরোবে, যেটা 135 আসবে, বা যদি 1 লিটার মাইনাস হয়ে যায় তাহলে সেটাকে 13 দিয়ে ডিভাইড করলে নিউ সোডিয়াম কনসেন্ট্রেশনটা বেরোবে। অসমোলালিটি এমনিতে 290 হলে একইভাবে ক্যালকুলেট করে নেওয়া যাবে, ঠিক আছে। অ্যানায়ন্স যেটা বাড়বে, তার মানে যখনই ফ্রি ফ্লুইডটা বেড়ে গেল, কনসেন্ট্রেশন অফ সলিউটস, ক্যাটায়ন্স, অ্যানায়ন্স যাই থাক সেইগুলো কমবে, আর ফ্রি ফ্লুইড কমে গেলে সেটা বাড়বে। এবার বডি কি করবে, আবার অসমোলালিটি মেনটেন করতে হবে, তখন কিডনিজ এক্সক্রিট 1 লিটার অফ ওয়াটার, কার ADH থাকলে 1 লিটার অফ ওয়াটার এক্সক্রিটেড হবে, আর ADH যখন আবার 1 লিটার অফ ওয়াটার ইজ মানে লেস, মানে যখন নেই বডিতে, যখন আমার ECF যখন ভলিউম কমে গেছে, তখন হোয়াট ইট উইল ডু, ইট উইল এক্সক্রিট হাইপার অসমোটিক ইউরিন, সো দ্যাট দ্য বডি অসমোলালিটি কামস ব্যাক টু নর্মাল, রিটার্নিং, তার মানে আমার এম হচ্ছে রিটার্নিং দ্য ভলিউম, এক্সট্রাসেলুলার ফ্লুইড ভলিউমটাকে হোমিওস্টেসিস করতে হলে, হোমিওস্টেসিস হচ্ছে বোধহয় ফার্স্ট চ্যাপ্টার, ফার্স্ট ক্লাস অন ফিজিওলজি, রিটার্নিং ভলিউম টু 14 লিটার, সোডিয়াম কনসেন্ট্রেশন আনতে হবে, হাইপোন্যাট্রিমিয়া হাইপারন্যাট্রিমিয়া হলে কি হয়, হাইপোক্যালিমিয়া হলে কি হয়, মেডিসিনে আমার পড়া হবে, কিন্তু বেসিক কিছু আইডিয়া থাকা দরকার, যে ইসিজি চেঞ্জেস ইন হাইপোক্যালিমিয়া এগুলোও জানতে হয়েছে সিবিএস পড়ার সময়, ইন হাইপারক্যালিমিয়া ইলেকট্রোলাইট ডিসব্যালেন্স হলে কি হয়, তাহলে ইলেকট্রোলাইট ডিসব্যালেন্স হলে যেহেতু there are various ill effects on the body has to restore physiologically, যতক্ষণ পারবে চেষ্টা করে যাবে restore so electrolyte concentrations and osmolality to normal, সেটাই ADH এর আন্ডারে হবে যখন বেড়ে গেছে, যখন কমে গেছে, যখন বডি ফ্লুইড কমে গেছে, তখন it will suppress ADH secretion and it will try to return to the homeostasis আবার মেইনটেইন করার চেষ্টা করবে, and that is achieved, ADH এর যা অ্যাকশন তা হচ্ছে সবই কিডনিজের উপর, দিস ইজ আমরা আগেই বলে দিলাম। সো দেয়ার আর টু মেকানিজমস, ওয়ান ইজ osmoreceptors, where are osmoreceptors located, in part of, যেখানে হোক, আর কিছু মনে না থাকলেও সাবফর্নিকাল অর্গান, ল্যামিনা টার্মিনালিস, অনেক কিছু আছে, কিন্তু হাইপোথ্যালামাস যা লোকেটেড, osmoreceptors are located in hypothalamus, so this is the osmoreceptor ADH mechanism. ওয়াটার ডেফিসিট হলে কি হবে, ওয়াটার ডেফিসিট হচ্ছে মানে এক্সট্রাসেলুলার osmolality is increasing, that will stimulate the osmoreceptors, এমনকি ইন্ট্রাসেলুলার, ওখানে ইন্ট্রাসেলুলার ফ্লুইড কনসেন্ট্রেশন এইসবেও there is an effect, osmoreceptors, খুব সিম্পল মনে রাখতে গেলে ADH secretion will be
ইনক্রিজ বাই দ্য পোস্টিরিয়র পিটুইটারি, বাকিটা একদম জানা, মানে আর বলার কিছু নেই। H2 অ্যাবজর্পশন, H2 এক্সক্রিশন তার মানে কমছে, আবার সেই ওয়াটার ডেফিসিটটাকে মেকআপ করার চেষ্টা করছে। একদম ফিজিওলজিক্যাল মোস্ট ফিডব্যাক মেকানিজমস আর নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। আবার যখন রিস্টোরেশন টু নর্মাল হয়ে যাবে, ফিউ আর পজিটিভ ফিডব্যাকস, মোস্ট অফ দিস, এগুলো সবই নেগেটিভ। যখন আবার রিস্টোরেশন হয়ে যাবে, ইট উইল বি, যেই রিস্টোরেশনটা হয়ে যাবে তখন আবার সেই মেকানিজমটা কিছুটা, যেটা হরমোনে হচ্ছে বেশিরভাগ, বডি ফ্লুইডস, হিউমারাল মেকানিজমস, অল দিস আর মোস্ট মেকানিজমস আর নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, এক্সেপ্ট ফিউ, যেমন অক্সিটোসিন অন ইউটেরাস ডিউরিং চাইল্ড বার্থ, এগুলো সব পজিটিভ ফিডব্যাক, এগুলো আছে, হার্মফুল পজিটিভ ফিডব্যাকও আছে। বাট দিস ইজ যতক্ষণ তার হোমিওস্টেসিস আনতে হলে জাস্ট ওয়াটার ডেফিসিট হলে যে এক্সট্রাসেলুলার অসমোলারিটি বাড়ছে, এইটা জানলেই বাকিটা, অসমোরিসেপ্টরস অ্যাক্টিং অন অসমোরিসেপ্টরস অন হাইপোথ্যালামাস, বাকিটা আর একদম মানে ওই জল, যে জল কমে গেছে সেই জলের মতোই সহজ, এটা আর বলার কিছু নেই মানে সারা বছর ফিজিওলজি ক্লাস করার পর। This is something showing the effect of, মানে কি বাড়লে, কিন্তু অনলি কি প্লাজমা অসমোলারিটি থাকে না, অনলি প্লাজমা অসমোলারিটি না, অসমোলারিটি ছাড়াও ব্লাড ভলিউম, ডিরেক্টলি ব্লাড ভলিউম, হঠাৎ হিমোরেজ হলো, হিমোরেজ, ম্যাসিভ হিমোরেজ, হোয়াট ইজ হিমোরেজ? ব্লাড লস, একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, ম্যাসিভ ব্লাড লস, দ্যাট হ্যাজ অলসো এফেক্ট অন, ডিরেক্ট এফেক্ট অন প্লাজমা ADH কনসেন্ট্রেশন। প্লাজমা ADH কনসেন্ট্রেশন কখন বাড়বে? যখন there is blood volume loss হলো, তখন তো আমাকে কনজার্ভ করতে হবে ওয়াটার, দ্যাট ইজ দ্য বডিজ এম। সো প্লাজমা অসমোলারিটি কি শো করছে, যে প্লাজমা অসমোলারিটি 270, ভেরি 270, 280, 1%, কথাটা জানার কি, ইভেন 1 to 2%, 1% চেঞ্জ ইন প্লাজমা অসমোলারিটি, প্লাজমা অসমোলারিটি যদি বাড়ে, এক্সট্রাসেলুলার অসমোলারিটি 1%, 2% বাড়লেও ADH secretion will be there, মানে ADH secretion will be affected, that will try again restore, আবার হোমিওস্টেসিস মেইনটেইন করার চেষ্টা করবে। কিন্তু খালি ব্লাড ভলিউমের ক্ষেত্রে আরেকটু বেশি লাগে, ব্লাড ভলিউম কোল্যাপস করছে, কিন্তু ব্লাড ভলিউম এন্ড প্রেসার মোটামুটি 10%, অ্যারাউন্ড 8, 10, 12%, 15% যতক্ষণ না কমছে, which is more sensitive, ADH is more sensitive to what? Plasma osmolality or reduction in, মানে increase in plasma osmolality or reduction in blood volume। এগুলো আগামী দিনে যেহেতু এখন এমসিকিউ যুগ করতে হবে, দিস আর ইম্পর্টেন্ট ফ্যাক্টস নলেজের জন্য তো বটেই, প্লাস এমসিকিউ ট্যাকেল করতে হলে হুইচ ইজ মোর ইম্পর্টেন্ট, প্লাজমা অসমোলারিটি হুইচ ইজ মোর সেন্সিটিভ, কোনটা 1% ইনক্রিজ করলে যেটা ADH সিক্রিশন হচ্ছে, না 10%, ভ্যালুটা থেকেই বোঝা যাচ্ছে 1%, তাহলে ADH এর সিক্রিশন অনেক আগে এফেক্টেড হবে প্লাজমা। সেন্সিটিভিটি কথাটার এখানে মানে কি, সেন্সিটিভিটি, স্পেসিফিসিটি, সাম টার্মস, দিস টার্মস ইউ উইল লার্ন ইন কমিউনিটি মেডিসিন, এখন যদি না শেখা হয়ে থাকে, দ্যাট ইজ ইন টার্মস অফ disease and an investigation, but sensitive মানে কি, how much sensitive, ADH এর secretion is earlier affected by plasma osmolality than by blood volume or loss, blood volume মোটামুটি প্রেসার, ব্লাড প্রেসার 10% কমতে হবে, ব্লাড ভলিউম, তার মানে hypovolemia will induce ADH only after 10% change, মোটামুটি কম বেশি approximately, but 1% change in plasma osmolality তার আগে তাহলেই ADH secretion হয়ে যাবে। And when there is decrease in volume or pressure, থার্ডটা আরেকটু টাফ বোঝা, না বুঝলেও হবে, when there is decrease in volume or pressure, তখন even if there is, I have to compromise with plasma osmolality, there will be ADH will try to maintain, কারণ আমার সার্কুলেটরি ভলিউম ফ্লুইড না থাকলে, হার্ট যদি পাম্প না করতে পারে, তাহলে আমার বডি আমার নিউট্রিয়েন্টস অক্সিজেনই পাবে না। তাহলে যখন দেয়ার ইজ সার্কুলেটরি শক, কোল্যাপস যখন হচ্ছে, তখন even if I have to compromise with plasma osmolality, this third one is a bit tough to understand, এটা না বুঝলেও, প্রথম দুটো না বোঝার কিছু নেই, 1% চেঞ্জে ADH হচ্ছে, কিন্তু মানে বেটার, মানে আমাকে সার্কুলেটরি শক যদি দিকে যেতে থাকে, যে এবার আমার ব্লাড ভলিউম এত লস হচ্ছে যে সেটাকে আমাকে মেনটেন করতেই হবে, দিস ইজ হোয়াট ইজ, কিন্তু যদি তখন ADH আমার কাজ করবে, যদি বা তার প্লাজমা অসমোলারিটির সাথে আমাকে কম্প্রোমাইজ করতে হয়, তো সেটা এক্ষুনি না করতে পারলেও একসাথে মাথায়, কিন্তু ফার্স্ট টু আর ইজি, ADH secretion will be affected due to changes in plasma osmolality or due to changes in blood pressure or volume, but percentage change ADH এর ক্ষেত্রে, plasma osmolality ক্ষেত্রে 1-2% change that ADH will be affected, and that will act on the kidney.
অনলি এক্সেপ্ট ইনক্রিজ ADH অ্যান্ড ডিক্রিজড ADH, কখন ডিক্রিজ করবে তো এখনই বলা হয়ে গেল, প্লাজমা অসমোলারিটি, ব্লাড প্রেশার, ব্লাড ভলিউম, দিজ আর ফ্যাক্টরস। বাট তাছাড়াও কিছু ড্রাগস আছে, নসিয়া হ্যাজ বিন সিন, নসিয়া হাইপোক্সিয়া হলে ইনক্রিজড ADH, বাট সাম ড্রাগস ইউ ডোন্ট হ্যাভ টু রিমেম্বার জাস্ট নাও। বাট ওয়ান কোশ্চেন যেটা আমার মাথায় এলো কালকে বলতে গিয়ে, যেটা বলতে হবে যে অ্যালকোহল acts as a diuretic, বা অ্যালকোহল ইফ আফটার ম্যাসিভ অ্যালকোহল ইনজেকশন, অনেকটা অ্যালকোহল খেয়ে নিলে দেখা যাচ্ছে যে ইউরিনেশন বেশি হচ্ছে। কেন? বিকজ অ্যালকোহল ডিরেক্টলি ডিক্রিজেস, ডিরেক্ট একটা এফেক্ট আছে, ডিক্রিজ ADH কনসেন্ট্রেশন। ফার্স্ট ইয়ারে এটা লিখতে পারলেই হবে যে অ্যালকোহল, দেয়ার ইজ অ্যান এফেক্ট অন ADH সিক্রিশন। কি হলো? there is an effect of on ADH secretion by alcohol, it decreases ADH secretion. Antidiuretic hormone এর যে অ্যাকশনটা কিডনি, রেনাল, কর্টিক্যাল কালেক্টিং টিউবিউল বা ডাক্ট যাই বলা হোক, কালেক্টিং ডাক্টস এর উপর কমে যাচ্ছে, সুতরাং there is ওয়াটার রিঅ্যাবজর্পশন হতে পারছে না, ও সেই ওয়াটারটা বেরিয়ে যাচ্ছে। দ্যাট ইজ দ্য কজ অফ ডায়ুরেসিস ইন আফটার ইনজেকশন অফ কনসিডারেবল অ্যামাউন্টস অফ অ্যালকোহল। বাকি এখন ড্রাগস ছেড়ে দাও, দরকার নেই। Another mechanism except the osmoreceptor, same area te ache, hypothalamus in the same area, in the similar areas, although not the similar cells, similar areas e ache osmoreceptor, jeta ADH এর জন্য osmoreceptor যে affected হচ্ছে due to changes in plasma osmolality, and also induces the thirst mechanism. So these two mechanisms together, একটা হচ্ছে osmoreceptor, ADH will act on kidneys along with what was there in that slide, সোয়েট দিয়ে এত বেরিয়ে যাচ্ছে, তখন কিডনি অ্যালোন ইজ নট সাফিসিয়েন্ট, থার্স্ট মেকানিজমস উইল বি অ্যাক্টিভেটেড, দ্যাট উইল হেল্প টু, যেই থার্স্ট হবে, জল ইনজেকশন অফ ওয়াটার ফ্রম আউটসাইড, দ্যাট উইল হেল্প টু মেনটেন দ্য ওয়াটার ব্যালেন্স অফ দ্য বডি, ফ্লুইড ব্যালেন্স অফ দ্য বডি। দেন what factors increase and decrease third? These first three are একদম identical to what will affect the secretion of ADH. But it is also seen that dry mouth itself, mouth যে dry হয়ে যাচ্ছে, that is a direct effect on thirst. কি হয়, ঠান্ডা জল খেলে দেখা যায় তার ওপর কোল্ড ওয়াটারের, তখন গরম জল খেলেও হবে কিছুটা কমবে, বাট ঠান্ডা জলের বেশি হবে। ড্রাই মাউথ হলে আমরা জল খাচ্ছি, সঙ্গে সঙ্গে কমে যাচ্ছে। ডাজ ইট অ্যাফেক্ট প্লাজমা অসমোলারিটি অ্যাট ওয়ান্স? করতে পারে, স্টমাকে জলটা গেল, প্লাজমা অসমোলারিটি চেঞ্জ হয়ে গেল, ইট উইল নট হ্যাপেন, ওয়াটার হ্যাজ টু বি অ্যাবজর্ব। তবুও দের ইজ ডাইরেক্ট এফেক্ট, যেই থার্স্ট খাচ্ছি আমার থার্স্ট মেকানিজমটা কিছুটা, আমার সেই থার্স্ট মেকানিজমটা আবার কমে যাচ্ছে জলটা খাওয়ার সঙ্গে সঙ্গে। বাট হোয়াট হ্যাপেন্স ইফ প্লাজমা অসমোলারিটি ডাজ নট, যতক্ষণ না নর্মালে আসছে একটু পরে আবার পিপাসা পাবে। দ্যাট ইজ হাউ দ্য থার্স্ট মেকানিজম ওয়ার্কস। যতক্ষণ না প্লাজমা, কিন্তু প্লাজমা অসমোলারিটি সেই জায়গায় আসার জন্য, মানে সেটা নর্মালে ফেরার জন্য, সেটার জন্য যেটুকু টাইম লাগবে ওয়াটারটাকে অ্যাবজর্ব করতে হবে, ততক্ষণ কিন্তু আমার বারবার তখন পিপাসা পেতে থাকবে। তাই একটু বারবার, অনেকটা ফ্লুইড যদি লস হয়ে দিকে থাকে, আমাকে রিপ্লেনিশ করতে হবে, তখন বারবার জল খেতে হবে। একবারে নিশ্চয়ই নিয়ে 2 লিটার জল খেয়ে নেবো না, খেলাম 200 ml, খেলাম 300 ml, খেলাম, আবার খেতে হবে, কিন্তু একটা টেম্পোরারি, ড্রাই মাউথের পর টেম্পোরারি। আর গ্যাস্ট্রিক ডিস্টেনশন ছেড়ে দাও, এখন ডিক্রিজেস থার্স্ট। স্টমাক, একটা স্টমাকের মধ্যে যদি গ্যাস্ট্রিক ডিস্টেনশন হলে, তখন কিছু মানে জলও খাচ্ছি, গ্যাস্ট্রিক ডিস্টেনশনও হচ্ছে, তখন থার্স্টটা তখন ডিক্রিজ হচ্ছে গ্যাস্ট্রিক ডিস্টেনশনের জন্য। কিন্তু আবার যতক্ষণ না প্লাজমা অসমোলারিটি উইল রিটার্ন টু নর্মাল, till it returns to normal, there will be repeated stimulation of this thirst mechanism, and I'll drink more and more water. তখনও এই থার্স্ট মেকানিজম হচ্ছে, যতক্ষণ ফিজিওলজিক্যালি আছে, কোনো প্যাথোলজিক্যাল কিছু হয়নি, it indicates that kidney alone, actually it indicates kidney alone is not being able to maintain. That is an indication itself. Angiotensin II ছেড়ে দাও, Renin-Angiotensin mechanism, Angiotensin II direct effect of our third sentence এর উপর direct effect আছে, ওটা না লিখলো। ফার্স্ট 3 what affects thirst, same as first 3 are same as what affects ADH secretion। তারপরে আর কিছু না পারলে ওদিকে নসিয়া এগুলো করে, এগুলো আপাতত এই মুহূর্তে মুখস্থের মতোই। আর at least alcohol decreases ADH secretion, এইটা। আর ওখানেও ফার্স্ট 3 সেম, ড্রাই মাউথ increases thirst, gastric distension decreases thirst, both any one mechanism. But plasma sodium concentration, one is plasma osmolality, what is
And what is plasma sodium? Direct electrolyte concentration. Plasma sodium concentration. What is the effect of sodium intake? বাড়ছে সোডিয়াম ইনটেক। কেউ খুব কম নুন খায়, কেউ খুব নুন ছাড়া খেতে পারে না খাবার, সোডিয়াম ইনটেক বাড়ছে। হোয়াট ইজ দ্য নর্মাল সোডিয়াম ইনটেক? হোয়াট ইট শুড নর্মাল সোডিয়াম ইনটেক? সোডিয়াম ক্লোরাইড মানে সল্ট ইনটেক কত হওয়া উচিত? 5 গ্রাম। এই 5 গ্রামে কতটা সোডিয়াম আছে হিসাব করা যাবে, কত ইকুইভ্যালেন্স সোডিয়ামের অ্যাটমিক ওয়েট কত, 5 গ্রাম মানে কত, 5 গ্রামে কতটা সোডিয়াম আছে হিসাব করা যাবে। সল্ট ইজ সোডিয়াম প্লাস ক্লোরিন, সোডিয়াম প্লাস ক্লোরাইড, NaCl, সরি। সোডিয়াম ইনটেক বিশেষ করে আমাদের দেশে যেরকম ডায়েট, আমরা একটু সল্ট লাভিং পিপল, যে একটু নুন থাকলো, আরো একটু, এবার এই খাবারটা খেলাম একটু নুন মিশিয়ে খেলাম, আমাদের একটা কাঁচা নুন খাওয়া আমাদের তো একটা অভ্যেস। কিন্তু সল্ট অনেক কম সল্ট নিলেও হয়ে যায়, মেবি আই ডোন্ট রিমেম্বার দ্য ফিগার্স রাইট নাও, ইট ইজ, তার আমরা প্রায় 10 টাইমস খাই। তো সেটা যত বাড়ছে 10 টাইমস, 5 টাইম, 10 টাইমস যত বাড়ছে, যতক্ষণ ADH and thirst systems এর মধ্যে একটাও কাজ করছে, osmoreceptor ADH mechanism, thirst mechanism একটাও কাজ করছে, even with one working with increased sodium intake, still plasma sodium will not be affected. যে কোনো একটা মেকানিজম কাজ করলেও, বিশেষ করে osmoreceptor ADH mechanism, it is sufficient to maintain the plasma sodium, বাট যখন দুটোই একসাথে ফেল করবে, সেটা এখানে এই গ্রাফটায় সেটাই দেখানো হচ্ছে, it will shoot up. প্লাজমা সোডিয়াম কনসেন্ট্রেশন উইথ সোডিয়াম, দুটোর কোনোটাই কাজ করছে না, দিস ইজ আ প্যাথোলজিক্যাল কন্ডিশন, যেখানে দুটোর কোনোটাই কাজ করছে না কোনো ডিজিজের জন্য, কিছুর জন্য, তখন কিন্তু আমার সোডিয়াম ইনটেক রেস্ট্রিক্ট তো করতেই হবে। রেস্ট্রিক্ট না করতে পারলে যদি একই রকম নিয়ে যাই, মানে খুব হার্মফুলি এতে শুট আপ করবে, দ্যাট উইল দ্য উইথ দ্য ADH and thirst, বাট বোথ এই যে অ্যান্ড কথাটা, দিস which is the most important word here, and both systems are blocked, then it cannot maintain. But even if one system works, আমি জল খাবো যাই করি, আমার প্লাজমা সোডিয়াম কনসেন্ট্রেশন, থার্স্ট হলো জল খেলাম, তাহলে আমার প্লাজমা সোডিয়াম কনসেন্ট্রেশন মেইনটেইন। মানে কিডনি আর আউটসাইড ইনজেকশন অফ ওয়াটারের মধ্যে যে কোনো একটা যদি করে যাওয়া যায়, তাহলেও সেটা চেষ্টা করে যাবে। কিন্তু যখনই দুটোই একসাথে ফেল করে যাচ্ছে, তখন সোডিয়াম ইনটেক আমি বেশি খাচ্ছি, প্লাজমা সোডিয়াম কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে, আর প্লাজমা সোডিয়াম কনসেন্ট্রেশন বেড়ে যাওয়া মানে হোয়াট আর দ্য ইল এফেক্টস অফ হাইপারনাট্রিউমিয়া, দোজ উইল বি দেয়ার। ইলেকট্রোলাইট ডিসব্যালেন্সের জন্য যা হয়। কিন্তু অ্যালডোস্টেরন সিস্টেম কোনটা? দ্যাট ইজ Renin-Angiotensin-Aldosterone System. This is showing that with sodium intake, aldosterone, it has been seen experimentally in animals also. এক্সপেরিমেন্ট তো অ্যানিমালস এর উপরই হয়, যে অ্যালডোস্টেরনের এখানে খুব একটা রোল নেই। তাহলে কার রোল আছে সোডিয়াম কনসেন্ট্রেশন মেইনটেইন করার জন্য? ADH এর রোল আছে, থার্স্ট মেকানিজমের রোল আছে, যে কোনো একটা মেইনটেইন করতে পারে, এনি ওয়ান অফ ইট ক্যান মেইনটেইন দ্য, ইন কেস অফ ইনক্রিজ সোডিয়াম ইনটেক, ইট ক্যান মেইনটেইন দ্য প্লাজমা সোডিয়াম কনসেন্ট্রেশন। আমার দেশে আমি বেশি সোডিয়াম খেতে ভালোবাসি, কিন্তু কতটা সোডিয়াম লেভেলে আমার ইল এফেক্টস হবে সেটা তো আর দেশ টু দেশ ভ্যারি করছে না। কিন্তু তাই জন্য সেখানে হচ্ছে ADH বা থার্স্ট মেকানিজম কন্ট্রোল করে নিচ্ছে, কিন্তু অ্যালডোস্টেরনের এই ক্ষেত্রে নেই। অ্যালডোস্টেরন কিসের উপর আছে? সোডিয়াম কন্টেন্টের উপর আছে। সো there is a difference between content and concentration. কোথায় আমরা সেগুলো ডিসকাশন হয়েছে, মানে আমরা বলতে ফিজিওলজিতে ডিসকাশন হয়েছে কন্টেন্ট, স্যাচুরেশন কোথায় হয়েছে? রেসপিরেটরি সিস্টেমে। What is content of oxygen in arterial blood or venous blood? What is saturation? What is partial pressure? সেরকমই কন্টেন্ট অফ টোটাল কন্টেন্ট অফ সোডিয়াম আর কনসেন্ট্রেশন অফ সোডিয়ামের মধ্যে ডিফারেন্স আছে। দ্যাট ইজ কনসেন্ট্রেশন মানে একটা ফ্লুইডের মধ্যে কতটা, আমি জলের মধ্যে কতটা সোডিয়াম গুললাম, দ্যাট ইজ দ্য কনসেন্ট্রেশন। আর টোটাল কন্টেন্ট, জলটা বাড়িয়ে দিলে, সোডিয়াম কন্টেন্ট বাড়িয়ে দিলে কনসেন্ট্রেশন একই থাকতে পারে। সো অ্যালডোস্টেরন, সোডিয়াম, অ্যালডোস্টেরনের কাজ কি? সোডিয়াম ওয়াটার কনজারভেশন, পটাশিয়াম সিক্রিশন। But sodium, what is aldosterone not affecting that much? That is plasma sodium concentration, content বাড়াতে পারে, কিন্তু একই সঙ্গে ওয়াটারও তো reabsorb হবে। অ্যালডোস্টেরন সিস্টেম যদি ব্লক করে দিই, সোডিয়াম ইনটেক বেশি হলেও ব্লক করে দিই, মানে এটা তো নয় যে বাইরে থেকে ধরলাম আর একটা চিমটে দিলাম ব্লক করে দিলাম। মানে যে কোনো ফিজিওলজিক্যাল প্যাথোলজিক্যাল প্রসেসের জন্য অ্যালডোস্টেরন নেই। ধরো কিসে থাকে না? নেমার ডিজিজ, যেখানে অ্যালডোস্টেরন কম থাকবে, হাইপো অ্যালডোস্টেরোনিজম, অ্যাডিসন্স ডিজিজ। অ্যাডিসন্স ডিজিজে কি হবে? তখন অ্যালডোস্টেরন কাজ না করতে পারলেও দ্যাট উইল
কন্টেন্ট কি হবে আমি জানি না, সোডিয়াম, কিন্তু সোডিয়াম ওয়াটার দুটোই কম রিঅ্যাবজর্বড হবে। যাই হোক, প্লাজমা সোডিয়াম কনসেন্ট্রেশন উইল নট বি অ্যাফেক্টেড দ্যাট মাচ। কিন্তু এডিএইচ যদি কাজ না করে তাহলেও হতে পারে, তাহলেও প্লাজমা সোডিয়াম কনসেন্ট্রেশন মে নট বি অ্যাফেক্টেড অ্যাজ লং অ্যাজ আমি জল খেয়ে যাচ্ছি। থার্স্ট মেকানিজম হয়তো ঠিক আছে, বাট এডিএইচ অ্যান্ড থার্স্ট মেকানিজম টুগেদার ব্লক অ্যালডোস্টেরন যা হয় হোক তার খুব একটা এফেক্ট নেই, প্লাজমা সোডিয়াম কনসেন্ট্রেশন উইল বি মেনটেন। আবার দিস ইজ আ সামারি অফ, এটার হয়তো দেখানোর কিছু নেই, দিস ইজ এগেন আ সামারি অফ Renin-Angiotensin-Aldosterone System, এটাকে RAAS। RAAS কিন্তু মোটামুটি মানে যেগুলো আমি বারবারই বলি যে ডোন্ট ইউজ অ্যাব্রিভিয়েশনস উইদাউট এক্সপ্লেনিং দেম, কিন্তু কোশ্চেন সেটারই RAAS দিয়ে দিতে পারে, এটা মোটামুটি অ্যাকসেপ্টেড অ্যাব্রিভিয়েশন। Renin-Angiotensin-Aldosterone System কি কি করছে, দিস আর এসেনশিয়ালি দিস ইজ দ্য Angiotensin II এর ফাংশন, ভেরি সরি, Angiotensin II এর ফাংশনস কে একটা সামারাইজ করছে। ইট ইজ আর্টেরিওলার কনসেন্ট্রেশন, কোন হুইচ অফ দ্য আর্টেরিওল অফ দ্য নেফ্রনের কোন আর্টেরিওল থেকে কিডনিতে অ্যাফারেন্ট না এফারেন্ট কোন কনস্ট্রিকশন, ইট উইল কনস্ট্রিক্ট দ্য আর্টেরিওল, টোটাল বডিতেও করবে কিডনিতেও করবে। এফারেন্ট আর্টেরিওল কনস্ট্রিকশন ইজ মোর দ্যান এফারেন্ট, প্রেফারেন্সিয়ালি কনস্ট্রিক্টস এফারেন্ট আর্টেরিওল মোর দ্যান এফারেন্ট আর্টেরিওল, সো দ্যাট জিএফআর ইজ ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে। গ্লোমেরুলার ক্যাপিলারি কোথায় আছে, এফারেন্ট আর্টেরিওলের আগে এফারেন্ট আর্টেরিওল, দেন গ্লোমেরুলাস, দেন এফারেন্ট আর্টেরিওল। সো যদি আমি ডিস্টালি যদি কনস্ট্রিকশন হয়ে যায় তাহলে হাইড্রোস্ট্যাটিক প্রেসার ইন দ্য গ্লোমেরুলার ক্যাপিলারিজ উইল বি ইনক্রিজ, জিএফআর উইল বি ইনক্রিজড। সো অ্যালডোস্টেরনের ফাংশন কি, যখন হচ্ছে আমার সোডিয়াম মানে ওয়াটার যখন কনজার্ভ করতে হবে, সো হাইড্রোস্ট্যাটিক প্রেসার জিএফআর উইল বি রিস্টোর, ইট উইল রিস্টোর দ্য জিএফআর, বিকজ হাইপোভলিমিয়া হলে জিএফআর কম হয়ে গেছিল, ইট উইল রিস্টোর দ্য জিএফআর and it is direct, sorry, এটা Angiotensin II এর অ্যাকশন, and Angiotensin II is adrenal cortex এর উপর ডিরেক্ট স্টিমুলেট করছে অ্যালডোস্টেরন সিক্রিশনের জন্য। এগুলো তো আছেই, বাকিগুলো আছে ADH secretion, sympathetic activity বাড়াচ্ছে through norepinephrine, all these and all these. After reading the all the sections কি করতে হবে, রিলেট করতে হবে, অটোনমিক নার্ভাস সিস্টেম হয়ে গেছে, sympathetic activity mainly through norepinephrine বাড়বে, and this figure is actually showing, summarizing the actions of Angiotensin II as well as showing the RAAS system as a whole. সেই জন্য এটা এখানে রাখা হয়েছে, কিডনির উপর তার মধ্যে কি কাজ, ADH সিক্রিশনকে স্টিমুলেট করবে টু রিঅ্যাবজর্ব ওয়াটার ইন দ্য কালেক্টিং, সিটি মানে এখানে কালেক্টিং টিবিউলস, কালেক্টিং ডাক্টস, ডিস্টাল টিবিউলস, কালেক্টিং ডাক্টস সব জায়গাতেই। Another hormone which is important, প্লাজমা ভলিউম বেড়ে গেল, যখন বেড়ে গেল এতক্ষণ কি হচ্ছিল, কমে যাচ্ছে, অ্যালডোস্টেরন আসছে, সোডিয়াম ওয়াটার কনজার্ভ করছে, এডিএইচ ওয়াটার কনজার্ভ করছে, বাট দেয়ার আর টু থিংস অ্যাকচুয়ালি, এখানে খালি এএনপি দেখানো আছে, এএনপি অ্যান্ড বিএনপি, টু সিমিলার, কেমিক্যালি অলমোস্ট সিমিলার, রিলেটেড, একটা হচ্ছে এট্রিয়াল নাট্রিউরিক পেপটাইড, অ্যানাদার ইজ ব্রেন নাট্রিউরিক পেপটাইড, ফার্স্ট isolated from the brain, but actually that is secreted or that is found from the ventricles of the heart. ANP from the atria of the heart, atrial wall stretch হলে হয়, BNP from the ventricles of the heart, but first isolated in brain, তাই নামটা হচ্ছে দেওয়া আছে এখনো BNP। ANP BNP কি করে, প্রায় উল্টো কাজগুলো সব করে, রেনিন সিক্রেশন কমিয়ে দেয়, অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিক্রেশন কমিয়ে দেয়, থার্স্ট কমিয়ে দেয়, সো ইট উইল ইনক্রিজ, এটার মেন অ্যাকশন ইজ নাট্রিউরেসিস, নামটা থেকে যেটা আসছে দ্যাট ইজ নাট্রিউরেসিস, সোডিয়াম এক্সক্রিশন বাড়িয়ে দেয়, সঙ্গে ওয়াটার এক্সক্রিশন বাড়িয়ে দেয়। সো প্লাজমা ভলিউম যখন কমে যাবে, ইট উইল হেল্প টু, প্লাজমা ভলিউম যখন বেড়ে যাবে, ইট উইল হেল্প টু গেট রিড অফ দ্যাট এক্সট্রা ভলিউম, ওয়ান অফ দেম ইজ ভাস্কুলার ভলিউমকে আবার ব্যালেন্সে আনতে সাহায্য করবে, দ্যাট ইজ অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইড। যা যা ADH অ্যাঞ্জিওটেনসিন 2 করছে তার উল্টো কাজ, ইনফ্যাক্ট ANP ডিরেক্ট ADH সিক্রেশনের উপরে, সে নিজেও ADH সিক্রেশনকে গিয়ে হাইপোথ্যালামাসের কাজ করে ADH সিক্রেশনকে কমাচ্ছে, অ্যাঞ্জিওটেনসিন পুরো RAAS সিস্টেমটাকে ইনহিবিট করছে, and it is promoting salt and water excretion। এখানে BNP লেখা নেই, ANP as well as BNP, atrial natriuretic peptide and brain natriuretic peptide, which was first isolated from brain, hence the name, but it is actually from the ventricles of the heart, যখন ventricle due to
মানে হাইপারভলিমিয়া যখন ওয়াল স্ট্রেস হচ্ছে এট্রিয়া বা ভেন্ট্রিকেলের তখন। অ্যানাদার ইজ দেয়ার ইজ ডিরেক্ট এফেক্ট, যেটা ভলিউম বেড়ে গেলে, দ্যাট ইজ কিডনিজ ইটসেলফ থেকে বেরোচ্ছে, and locally acting, that is urodilating. These are just the names are required. It has only effect is natriuresis, salt and water excretion. Urodilating is secreted from the nephron এর ওখানেই, distal tubule secrete হচ্ছে, ওখানেই অ্যাক্ট করছে, সোডিয়াম ওয়াটার রিঅ্যাবজর্পশন এক্সক্রিশন বাড়িয়ে দিচ্ছে। ইট ইজ ইনক্রিজিং দ্য এক্সক্রিশন, ইউরোডাইলেটিন। ANP BNP তো আছেই হার্ট থেকে, and urodilating from the kidneys itself, nephron, এই part of the distal tubule itself, urodilating, URODILATIN. This is the summary. Okay, what increases, যা যা বলা হলো, renal sympathetic action কি থাকবে, what will be there, increased activity, decreased renal sympathetic activity, যা করে তখন ডিক্রিজ, GFR ডিক্রিজ করে যাবে, তার জন্য NaCl এক্সক্রিশন কমে যাবে, Renin-Angiotensin-Aldosterone System, Natriuretic Peptides opposite action, and ADH তো আছেই, এগুলোর একে অন্যের সঙ্গে। So ANP is directly acting to decrease AVP secretion, এগুলোও যেমন আছে, Renin-Angiotensin-Aldosterone System তো আর নতুন করে বলার কিছু নেই, and atrial ADH itself তো আছেই। So this is just the summary of মেইনটেনেন্স অফ ফ্লুইড ভলিউম, কি করে মেনটেন করছে, ফ্লুইড ইলেকট্রোলাইট, বিশেষ করে সোডিয়ামটা বলা হলো, সোডিয়াম ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্সে কি ফ্যাক্টরস আসছে, দিস ইজ জাস্ট দ্য সামারি। সো জিনিসটা যদি কোশ্চেন, লং কোশ্চেন হিসেবেও আসে, তাহলে জাস্ট পয়েন্ট বাই পয়েন্ট এই ফ্যাক্টরস গুলো আছে, অসমোরিসেপ্টর, ADH মেকানিজম, থার্স্ট মেকানিজম, এগুলো খুব সিম্পলিফাই করে কোথায় কি হচ্ছে আগেই দেখা হয়ে গেছে। ইট হ্যাজ রিলেশন, টিউবুলার রিঅ্যাবজর্পশন এন্ড সিক্রিশনের সাথে রিলেশন আছে। কি রিলেশন আছে, কোন কোন সেগমেন্টে সিক্রিশন হচ্ছে, নেক্সট স্লাইডে আছে। সোডিয়াম কোথায় বেশি সিক্রিশন, মানে সিক্রিশন বলছি, রিঅ্যাবজর্পশন হচ্ছে, where mostly it is reabsorbed, in which part of the tubule, it is in the proximal tubule। ফিল্টার্ড লোড যা আসছে তার 67% প্রক্সিমাল টিউবুলেই হয়ে যাচ্ছে। তারপর কিছুটা হচ্ছে থিক অ্যাসেন্ডিং লিম্বে, থিনে হচ্ছে, থিন ডিসেন্ডিং লিম্বে হচ্ছে, no, it is only permeable to water but not to solutes। থিন অ্যাসেন্ডিং লিম্বে হচ্ছে, মনে করতে হবে আগের ক্লাসগুলো, বারবার রিপিট করতে গেলে সেভাবেই করা হয়েছে, আগে 7টা ক্লাস নেওয়া হয়েছে খালি ওই পার্টটা কম্পেয়ার, তো সেটা মনে করতে হবে। থিনে কি হচ্ছে, এই পার্টটায় কি আছে, এখানে কেন দেখাচ্ছে না, এখানে হচ্ছে, বাট দেয়ার ইজ, ওই স্লাইড গুলো মনে করে, মানে স্লাইড খালি নয়, এবার তো পড়তে হবে, পড়ে তো কি ছিল, আমরা যদি ফিরে আসি অনেকটা ফিরতে হবে। ওখানে পারমিয়েবল, কিছুটা পারমিবিলিটি আছে, কিন্তু কি নেই, অ্যাক্টিভ রিঅবসরপশন নেই থিন লিম্ব হলে। If we speak of the thin limb, there is no active, এই যে thin ascending limb এ permeability is there, NaCl, but active NaCl transport is not there, তাই জন্যই ওই ফিগারে দেখায়নি। 67% পর 25% থিকে গিয়ে আবার there is active reabsorption। So thick, there is active reabsorption but is impermeable to water, that's why it is called the diluting segment। ফ্লুইডটা এবার আস্তে আস্তে টিউবুলার ফ্লুইড ডাইলুটেড হচ্ছে thick ascending limb। So you have to correlate, if you don't correlate with the previous whatever discussed previously, এবার তো লিখতে হবে, খাতায় তো লিখে আসতে হবে কিছু। So this is the summary and this is the reabsorption of sodium, কোথায় কতটা হচ্ছে। Ultimate is less than 1% of sodium is excreted, যা ফিল্টার্ড লোড তার less than 1% excreted, সেটাও সেই আগে চার্ট ছিল, কোনো ভ্যালুস মুখস্থ করতে হবে না। অলমোস্ট অল দ্য সোডিয়াম ইজ reabsorbed, only less than 1% is excreted। এই যে এই অ্যারোগুলো দেখাচ্ছে, এগুলো হচ্ছে reabsorption। What is glomerulotubular balance? We have already discussed glomerular flat blood। glomerulotubular balance কি, যতটা GFR যদি বাড়ে, সোডিয়াম, ফিল্টার্ড সোডিয়াম যদি বাড়ে, then reabsorption in the PCT itself, it will be increased। So glomerulotubular balance signifies that a proportion of the filtered load reabsorption will be maintained according as a proportion of the filtered load। এমন নয় যে যদি 25, মানে জাস্ট একটা আরবিটারি ফিগার, 50 গ্রাম ফিল্টার্ড হয়ে গেল,
50 গ্রাম ফিল্টার হলেও এতক্ষণ 10 গ্রাম হচ্ছিল, আগে 30 গ্রাম হচ্ছিল, এখন 50 গ্রাম, 10 গ্রাম রিঅ্যাবজর্ব হচ্ছিল। এখন 67% কত হয়, 67% দিয়ে বলি, টেক এনি ভ্যালু 30 সামথিং, 30 মিলিগ্রাম, 30 মিলিমোল, এনিথিং, তার 67% যা that will be reabsorbed, that is maintained, that is what glomerulotubular balance signifies. যতটা ফিল্টার্ড হবে তার প্রপোর্শনালি সেই রিঅ্যাবজর্পশনটাও বেড়ে যাবে। সো দ্যাট ইজ কনস্ট্যান্ট প্রপোর্শন অফ ফিল্টার্ড সোডিয়াম ইজ রিঅ্যাবজর্বড। এইটা হচ্ছে আমাদের ফেনোমেনন। সো দ্যাট দ্য ফার্স্ট ইজ renal autoregulating mechanism তো আছেই, GFR is autoregulated, renal blood flow is autoregulated, we have already discussed those, but autoregulating mechanism এর পরেও যেটুকু ভেরিয়েশন হয় glomerulotubular balance takes care of that. It is second to buffer the effects of spontaneous changes. সোডিয়াম যদি একটুও বেড়ে যায়, সোডিয়াম এক্সক্রিশন যদি 1% থেকে 3% ও হয়ে যায়, 4% ও হয়ে যায়, small change in sodium excretion, then it will affect water volume to a great extent. It can be calculated. 1% থেকে 1 এত মিলি ইকুইভ্যালেন্স বেড়ে গেল, দেন ইফ দ্যাট সোডিয়াম ইজ গোজ আউট অফ দ্য বডি, সঙ্গে সঙ্গে কেউ বেরিয়ে যাবে, সাথে সাথে ওয়াটার বেরিয়ে যাবে। ECF ভলিউম অ্যাজ লং অ্যাজ ওইটুকু চেঞ্জের জন্য অ্যাজ গ্রেট অ্যাজ 26% চেঞ্জ ইন ECF ভলিউম ক্যান বি দেয়ার, হুইচ ইজ যেটা হতে দেওয়া যাবে না, হোমিওস্ট্যাসিস ফেল করে যাবে। সো সেটা কে GFR নিজেই, অটো রেগুলেশন অফ রেনাল ব্লাড ফ্লো এন্ড GFR উইল ট্রাই টু মেনটেন দ্যাট, বাট অ্যালং উইথ দ্যাট glomerulotubular balance, যে যখনই আমার GFR যদি বেড়েও যায়, the amount of sodium will be reabsorbed to the proximal tubule itself, it will be increased in proportionately. So that is called glomerulotubular balance. And just to difference with the tubuloglomerular feedback কি, এমনকি একই শর্ট নোটেও অনেক সময় আসে পরীক্ষার হিসেবে ভাবতে গেলে, শর্ট নোট glomerulotubular balance and tubuloglomerular feedback, আবার খালি glomerulotubular balance হয়তো আসবে না, কিন্তু tubuloglomerular feedback তো আলাদা আসতেই পারে, TGF, এমনকি এটাও একটা মোটামুটি অ্যাকসেপ্টেড টার্ম, TGF যদি চলে আসে তাহলে লিখতে হবে tubuloglomerular feedback. হোয়াট ইজ দ্য ডিফারেন্স? tubuloglomerular feedbackটা কি, সেই ম্যাকুলার ডিনসায় বেশি NaCl যাচ্ছে, সেগুলো কেমোসেন্সর হিসেবে কাজ করছে, জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাসকে কম যাচ্ছে কি বেশি যাচ্ছে, তার উপর জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাসকে রেনিন সিক্রিশন এফেক্টেড হচ্ছে, অ্যাফারেন্ট আর্টেরিওলার স্ট্রেচ হচ্ছে, এইসব যে ঘটনাগুলো ঘটছে, দ্যাট ইজ TGF, and that is different from GT balance, glomerulotubular balance. একটা শর্ট নোট যদি চলে আসে তাহলে দুটো কিন্তু আলাদা আলাদা জিনিস, দুটোকে আলাদা আলাদা লিখতে হবে, যদি এটাকে glomerulotubular balance বলে, এটাকে tubuloglomerular feedback বলে। স্ট্যান্ডার্ড টেক্সট বইতে একই জায়গায় দেওয়া আছে কিছু কিছু ক্ষেত্রে, তোমাদের বইতে যে বই পড়ো সেখানে যদি না দেওয়া থাকে, এই দুটো টার্ম তার মানে যে পড়তে হবে সেটা নোট করে রাখতে হবে, অ্যাটলিস্ট সেটা লিখে রাখো যে আই হ্যাভ টু ডিফারেন্সিয়েট দিস টু থিংস আর ডিফারেন্ট। যদি আলাদা করেও চলে আসে তাহলেও লিখতে হবে, একই শর্ট নোটে দিয়ে দিলেও দুটো যে আলাদা জিনিস সেটা বোঝাতে হবে, একই জিনিস নয় দুটো।